আজকে আমাদের ৮ নাম্বার ক্লাস। ৮ নাম্বার ক্লাসে কি থাকছে আমাদের সাথে? থিম, পেজ সেটআপ, পেজ ব্যাকগ্রাউন্ড, প্যারাগ্রাফ, অ্যারেঞ্জ এবং সাথে থাকছে ২ পেজের সিভি কিভাবে লিখতে হয় ইংরেজিতে এবং প্রিন্ট প্রিভিউ এবং আছে প্রিন্ট কিভাবে করতে হয় সে সম্পর্কে। চলুন শুরু করা যাক। তো ১ম আমরা একটা চলে আসছি এখানে। ইনসার্ট আমরা শেষ করেছিলাম গত ক্লাসে। ড্র এর কাজ আসলে তেমন নাই। এটা দিয়ে আপনি আসলে ড্র করতে পারবেন আরকি। পেন্সিল নিচ্ছেন, কিছু আর্ট করতে চাইলে সেটা করতে পারবেন। ইরেজার দিয়ে সেটা মুছে ফেলতে পারবেন। এটুকুনের কাজই আসলে এখানে আছে। আমাদের মূল কাজ হচ্ছে লেআউট আর হচ্ছে ডিজাইনিং। লেআউট আর ডিজাইন। যেমন ধরেন এখানে আমরা বলেছিলাম যে থিম, পেজ সেটআপ এখানে কিছু অংশ আসলে ভাগ করে দিয়েছে আপডেট সফটওয়্যারটাতে। যেমন ধরেন ডিজাইনের ভিতরে তারা ভাগ করে দিয়েছে থিমকে এবং প্যারাগ্রাফ, পেজ ব্যাকগ্রাউন্ডকে। এই ২ টাকে তারা আলাদা করে দিয়েছে কোথায়? এই ডিজাইনের ভিতরে দিয়ে দিয়েছে। অর্থাৎ ডিজাইনের ভিতরে গেলে আমরা এই জিনিসগুলো পাবো আর লেআউটের ভিতরে গেলে বাকি অংশগুলো আমরা পেয়ে যাচ্ছি। যে পেজ সেটআপ, তারপর হচ্ছে প্যারাগ্রাফ, অ্যারেঞ্জ। ঠিক আছে? অর্থাৎ থিম এবং পেজ ব্যাকগ্রাউন্ড এই ২ টা পাচ্ছি আমরা ডিজাইনের ভিতরে। আর যারা ওল্ড ভার্সন ইউজ করি তাদের আসলে সবগুলোই পেজ লেআউটের ভিতরেই থাকবে। চলুন আমরা দেখা যাক থিম। থিমের কাজ কি? থিমের কাজ হচ্ছে কোনো একটা টেক্সটকে আপনি সম্পূর্ণভাবে চেঞ্জ করতে পারবেন। ধরেন কোনো একটা টেক্সট আমি লিখছি, সাপোজ কোনো একটা টেক্সট আমি লিখলাম। এই টেক্সটের ধরনকে সম্পূর্ণভাবে চেঞ্জ করার জন্য আমরা এখানে থিম ইউজ করে থাকি। অর্থাৎ আপনি টাইটেল ইউজ করেছেন, সাবহেডিং ইউজ করেছেন, আনুষঙ্গিক অনেক কিছু ইউজ করে আপনি একটা ডকুমেন্ট তৈরি করেছেন। ঠিক আছে? এমন সময় যদি আমরা সেটাকে এডিট করতে চাই সম্পূর্ণভাবে, সেটার কালার হতে পারে, পেজ ব্যাকগ্রাউন্ড হতে পারে, সবকিছু মিলে যদি এডিট করতে চাই, সেইটা আমরা এই থিমে পাবো। আপনি অ্যাভেলেবল ডিজাইন করতে পারছেন অনেকটা স্টাইলের মতো। স্টাইলে যেমন শুধু আমরা একটা জিনিসকে পাচ্ছিলাম যে একটা লাইন বা একটা হেডিং বা একটা ইয়াকে চেঞ্জ করবে তারা। আর থিমে পাবো আমরা সম্পূর্ণ আমার ডকুমেন্টকেই তারা চেঞ্জ করে এডিট করে দিবে। এখানে কালারে আসলাম, এখানে বিভিন্ন ধরনের কালার পাবেন। আপনি সাবটাইটেল, টাইটেল আলাদা কালারে তারা প্রদর্শন করবে। ঠিক আছে? আপনি যেরকম শেডে নিবেন ঠিক সেরকম শেডে যখন আপনি অন্য একটা কাজ করতে যাবেন সেটা সেরকমভাবে চলে আসবে। সাবহেডিং করেন সেটা আলাদা কালার দেখাবে। সাধারণ টেক্সট লেখেন সেটা আলাদা কালারে দেখাবে। যদি আমরা ফন্ট দেখি এখানে বিভিন্ন ধরনের ফন্ট আমরা দেখতে পাচ্ছি। আমরা একটু টেক্সট আরো কিছু লিখি। যেমন ধরেন আমরা সাধারণ টেক্সটে লিখছি আমি, সেজন্য এটা সাধারণ আমাকে কালো কালারে দিচ্ছে। এখন ধরেন আমি মোটামুটি এটাকে একটু বোল্ড করে দিচ্ছি বা একটু মোটা করে দিচ্ছি। একটু বড় করলাম। ঠিক আছে? এটা আমার সাবহেডিং হিসেবে কাজ করবে। যদি আমি সম্পূর্ণ সিলেক্ট করি ডকুমেন্টকে, দিয়ে ডিজাইনে যাই, দিয়ে আমি এটা সিলেক্ট করলাম, তাহলে দেখেন তারা একেক সময় আমাকে একেক রকমভাবে স্টাইল করে দিচ্ছে। এক সময় টাইটেলের কালার চেঞ্জ করতেছে, এক সময় করতেছে না। এটা একেক সময় একেক রকম হবে। আপনি কালার ডিফারেন্ট করতে পারবেন এখানে। ঠিক আছে? দেখেন অটোমেটিক টাইটেলের কালারটা চেঞ্জ করে দিয়েছে আমাকে। আচ্ছা, এখন যদি ফন্ট চেঞ্জ করতে চাই, এখানে বিভিন্ন ধরনের ফন্ট আছে। ঠিক আছে? আমি যেকোনো ফন্ট যদি সিলেক্ট করি তাহলে টাইটেল এক ধরনের ফন্ট দিবে, আমার সাবহেডিং এক ধরনের ফন্ট দিবে, আমার রেগুলার টেক্সটে আরেক ধরনের ফন্ট দিবে। ঠিক আছে? আপনি এখান থেকে বিভিন্ন ধরনের ফন্ট ইউজ করতে পারবেন। যেটা আমরা আলাদাভাবে ইউজ করতে পারি আর এটা একটা প্যাকেজ আকারে আমাদের দিয়ে দিয়েছে। আপনার পছন্দ অনুসারে আপনি চেঞ্জ করতে পারবেন। যেটা আমরা এখানেও শিখেছিলাম স্পেসিং ব্যবহারটা। এখানে যেরকম শিখেছিলাম ঠিক তেমনই এখানে প্যারাগ্রাফ স্পেসিং দেওয়া আছে যে আসলে কতটুকুন তারা গ্যাপ দিবে। এখানে ইফেক্ট দেওয়া আছে, বিভিন্ন ধরনের ইফেক্ট। যদি আমরা কোনো শ্যাডো ট্যাডো ইউজ করি বা কোনো শেপ ইউজ করে থাকি সেসব ক্ষেত্রে এটা আমাদের বেশি ইফেক্ট করে থাকে। এটা গেল একটা অংশ। এরপর আসছে পেজ ব্যাকগ্রাউন্ড। পেজ ব্যাকগ্রাউন্ড ওয়াটারমার্ক। এই জায়গাটা কিছু নাই, লেখা নাই, কিন্তু কিছু যেমন আমাদের স্যার শিট দিয়ে থাকে তখন দেখি আমরা পিছনে স্যারের নাম বাঁকা করে বা সোজা করে হালকা করে লেখা থাকে, সেটাকে বলা হয় ওয়াটারমার্ক। যদি দেখেন এই যে দেখেন লেখা চলে আসছে একটা। এখন যদি লেখাটা আমি নিজের মতো ইউজ করতে চাই তাহলে কাস্টম ওয়াটারমার্কে চলে যাচ্ছি। কাস্টম ওয়াটারমার্কে যাওয়ার পরে এইখানে আমি যে টেক্সটটা দিব সেই টেক্সটটাই কি হবে এখানে শো করবে। আমি শো দিলাম, অ্যাপ্লাই দিলাম, ক্যান্সেল করেন, দেখেন আমার নাম চলে আসছে। এখন যদি আপনি আরো কিছু এডিট করতে চান সেই জিনিসগুলো এখানে আপনি পাবেন। যে আমি টেক্সটের লেখার স্টাইলটা চেঞ্জ করতে চাচ্ছি সেটা করতে পারবেন, সাইজ চেঞ্জ করতে পারবেন, কালার যদি চেঞ্জ করতে চান সেটা করতে পারবেন। এটা আমার আছে পাকা আছে। এটা সোজা করতে চাই, অ্যাপ্লাই দিয়ে সোজা হয়ে গেছে। টেক্সটের ফন্টের স্টাইল চেঞ্জ করে দিয়েছি। ঠিক আছে? এইভাবে আপনি এখান থেকে এডিট করতে পারবেন। যদি কালার চেঞ্জ করতে চাই সেটা এখান থেকে আমরা দিতে পারবো, অ্যাপ্লাই, কালার চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, এটা শুধু টেক্সট গেল। এখন আমি চাচ্ছি না টেক্সট হবে না, টেক্সট না দিয়ে পিকচার দিতে চাচ্ছি, তাহলে এখান থেকে আপনি পিকচার চয়েস করতে পারবেন। আপনি যেখান থেকে খুশি সেখান থেকে একটা পিকচার নিয়ে আসতে পারবেন। সেই পিকচারটা কি করতে পারবেন আপনি এখানে ব্যবহার করতে পারবেন। সাপোজ এই পিকচারটা আমরা নিলাম,
দিয়ে ওকে প্রেস করলাম, তাহলে পিকচারটা আমার এখানে চলে আসলো। আমি চাচ্ছি ওয়াটারমার্কটা রাখবো না, রিমুভ ওয়াটারমার্ক, ওয়াটারমার্ক ডিলিট হয়ে যাবে। আমি যে পেজে ডিজাইন করতেছি, পেজের সম্পূর্ণ পেজের কালার চেঞ্জ করে দিতে চাচ্ছি আমি। আমার যে পেজটা আছে সাদা কালারে, আমি পেজের কালারটা চেঞ্জ করে দিতে চাচ্ছি। এতদিন আমরা শিখেছি ফন্টের কালার চেঞ্জ বা হাইলাইট করা শিখেছি, বা কোনো একটা লাইনের কালার চেঞ্জ করা শিখেছি, বা এটা প্যারাগ্রাফের কালার চেঞ্জ করা শিখেছি। আজকে যেটা শিখতেছি সেটা কি সম্পূর্ণ পেজের কালার চেঞ্জ। আমি যদি সিলেক্ট করি, অর্থাৎ কি সম্পূর্ণ পেজের একটা তারা কালার আমাকে দিয়ে দেবে। আমরা অনেক সময় ডিজাইন করার ক্ষেত্রে কি করে থাকি, এই পেজের কালার চয়েস করে থাকি। আপনার ইচ্ছা মতো আপনি এখানে একটা কালার নিয়ে ডিজাইন করতে পারবেন। এটা হচ্ছে পেজ বর্ডার। পেজ বর্ডারটা নিয়ে আমরা একটু পরে কথা বলতেছি, পেজ লেআউটে গিয়ে এই অপশনগুলো আমরা কথা বলবো। লেআউটে চলে যাচ্ছি, লেআউটে আসলাম। লেআউটে আসার পরে এখানে আমরা বিভিন্ন ধরনের এডিট করতে পারবো। যেমন আমার পেজটা আছে, দেখেন কি এইখানে যে মার্জিনটা আছে, মার্জিনের একটা নির্দিষ্ট গ্যাপ আছে, খেয়াল করেন এইখানে একটা বড় গ্যাপ রেখেছি আমি। আমি চাচ্ছি এত গ্যাপ রাখার দরকার নেই, আমার গ্যাপটা বা মার্জিনটা আমি কমাতে চাচ্ছি। আমরা যেমন খাতায় যখন কাজ করি তখন আমরা ইচ্ছা মতো মার্জিন নিতে পারি, এখানেও ঠিক একই রকম আমরা ইচ্ছা মতো মার্জিনটা নিতে পারবো। সেজন্য আমরা চলে যাচ্ছি মার্জিনে। মার্জিনে যাওয়ার পর সাধারণত নর্মালে থাকে, নর্মালে থাকে কি 1 ইঞ্চি করে। যখন আমরা নর্মাল ইউজ করি তখন কি থাকে 1 ইঞ্চি করে থাকে, সব ক্ষেত্রে 1 ইঞ্চি। 1 ইঞ্চির কথাটা মনে রাখেন, কেন এটা আমাদের সিভিতে লাগবে। আমি যদি ন্যারো ইউজ করি তাহলে সব পাশে 0.5 দিয়ে দিবে। দেখেন কি এখন মার্জিনটা আমার ছোট হয়ে গেছে, আগে গ্যাপটা বেশি ছিল, এখন গ্যাপটা কমে গেছে। এটা ইউজ করতে পারি, এটা ইউজ করতে পারি, আপনার প্রয়োজন অনুসারে আপনি ব্যবহার করতে পারবেন। আমি চাচ্ছি নিজের মতো কাস্টমাইজ করে নিতে। কাস্টমাইজে গেলাম, এখান থেকে আমি নিজের ইচ্ছা মতো যে উপরে নিচে কতটুকু আমি রাখতে চাচ্ছি সেটা আমি এখান থেকে ঠিক করে নিতে পারবো। এখানেও কিছু অংশ আছে এডিটের, যেমন হচ্ছে পেজ লেআউট, ঠিক আছে। এই অংশগুলো আমরা বাহিরেও পাবো, বাহির থেকে আমরা দেখে নিই। এই যে এই অপশনটা, যেমন এটা হচ্ছে পোর্ট্রেট মোড, এটা আছে ল্যান্ডস্কেপে আছে, ঠিক আছে। অর্থাৎ কি আমরা সাধারণত যখন লেখি তখন পেজটা কি থাকে, সোজা আকারে থাকে, ঠিক আছে। এখানে যদি খেয়াল করেন পেজটা সোজা আকারে থাকে, কিন্তু অনেক সময় আমরা কি করি, পেজ ঘুরিয়ে কাজ করি, ঠিক আছে। যে আমার পেজটা এইভাবে আমার লাইন কি হবে না, আটবে না, আমরা পেজটা কি করি, ঘুরিয়ে নিই, যেটা কি হচ্ছে আমি ওয়াইড আকারে নিচ্ছি বা ল্যান্ডস্কেপ আকারে নিয়ে কাজ করতেছি। অর্থাৎ কি পেজটা ঘোরানোর ক্ষেত্রে আমার কাজ করবে। আচ্ছা, এটা আমরা এখানে বাইরে কি করে পাবো, এই যে দেখেন এখান থেকে পোর্ট্রেট ল্যান্ডস্কেপ, যদি এখন খেয়াল করেন তাহলে পেজটা আমার কি হচ্ছে, দেখেন কি বড় ছোট হচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন। এরপর আসলাম সাইজে। বিভিন্ন ধরনের পেজ সাইজ থাকতে পারে। আমরা সাধারণত যেই সাইজে প্রিন্ট দিয়ে থাকি সেই সাইজে আমাদের কি করতে হবে, পেজের ডকুমেন্টটা সাজা নিতে হয়। যদি লেটার সাইজে আমি প্রিন্ট দিই তাহলে লেটার সাইজে দিতে হবে, লার্জ সাইজে দিলে লার্জ সাইজে দিতে হবে, A4 দিলে A4 দিতে হবে, A3 দিলে A3 দিতে হবে। আপনি যেই সাইজে প্রিন্ট দিবেন সেই সাইজে কি করতে হয়, এখান থেকে আমাকে সাজায় নিতে হয়। সাপোজ আমি A4 দিলাম, A3 দিলাম বা A4 দিলাম। সাধারণত আমরা A4 সাইজে প্রিন্ট বেশি দিয়ে থাকি, তাহলে আমি এখান থেকে A4টা দিলাম। তাহলে এক একটা পেজের এক একটা সাইজ থাকে। আর অবশ্যই আপনাদের কিছু মুখস্থ করতে হবে, যেমন লেটার সাইজটা কত হয়ে থাকে, যেমন 8.5 ইঞ্চি ইন্টু 11 ইঞ্চি। তারপর হচ্ছে লার্জ সাইজটা কত হয়ে থাকে, 4.5 ইন্টু 14 ইঞ্চি। এগুলো আমাদের পরীক্ষায় এসে থাকে, ঠিক আছে। A4 সাইজটা কত থাকে সেটাও মুখস্থ করা লাগে আপনাদের। আর যদি আপনি কাস্টমাইজ করে সাইজ তৈরি করতে চান সেটাও এখানে আপনি পারবেন, ওয়াইড এবং কি হাইট দিয়ে। এখানে অনেক ধরনের পেজ সাইজও দেখতে পাবেন এক্সট্রা, সেটা আপনার প্রয়োজন অনুসারে। এখন প্রশ্ন হচ্ছে, আমরা অনেক সময় পরীক্ষা দিয়ে থাকি, আমরা পরীক্ষাতে দেখি যে আসলে পেজকে 2 ভাগে ভাগ করে প্রশ্ন তৈরি করা হয়, যে এই পাশে অর্ধেক প্রশ্ন থাকে আবার এই পাশে অর্ধেক প্রশ্ন থাকে, ঠিক আছে। এইটা আমরা কিভাবে করে থাকি সেটা এখানে জানবো আমরা। এখানে কি করা হয়, কলাম ডিভাইডেড করা হয়। প্রথমে ওয়াইড করে নেওয়া হয়, অর্থাৎ কি ল্যান্ডস্কেপ করে নেওয়া হয়। প্রথমে ল্যান্ডস্কেপ করার পরে কি করতে হয়, কলাম ভাগ করে নিতে হয়। সাধারণত আমরা 2টা কলাম ইউজ করে থাকি, যে এই পাশে কিছু প্রশ্ন থাকে, এই পাশে কিছু প্রশ্ন থাকে। সৃজনশীলের ক্ষেত্রে আমরা কথা বলছি আর কি। এখানে যদি আমি এটাকে কপি টু সিলেক্ট করলাম, 2টা কলাম সিলেক্ট করলাম। এখন যদি এটাকে আমি এই পাশটা যদি আমার শেষ হয়ে যায়, দেখবেন কি ওই পাশে যে ভাগ হয়ে যাচ্ছে। এখন এই যে এই পাশে লিখলাম, এই পাশে লিখলাম, ঠিক আছে। এখন এটা আমাদের প্রয়োজন অনুসারে অনেক সময় বড় বা ছোট করার প্রয়োজন পড়ে, যে আসলে স্পেস কতটুকু থাকবে, ঠিক আছে। এটা যদি বাড়ানো, এখানে আপনি যদি খেয়াল করেন, এই জায়গাটায় খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে আমরা গ্যাপ বাড়াতে বা কমাতে পারবো। এই যে 2 পেজের মাঝখানে যে গ্যাপটা থাকে, ঠিক আছে, এটা কতটা ওয়াইড হবে, কতটা হাইট হবে, সেই জিনিসটা আমরা এখান থেকে ঠিক করতে পারবো। আমি কি 2টা চাচ্ছি নাকি 3টা চাচ্ছি, নাকি এক পাশে একটু বেশি থাকবে এক পাশে একটু কম থাকবে,
আপনার প্রয়োজন অনুসারে আপনি সাজিয়ে নিতে পারবেন। সাধারণত আমরা ২ টা বেশি ব্যবহার করে থাকি। ঠিক আছে? আমরা এখানে ইউজ করলাম, দিয়ে যদি ওকে প্রেস করি, তাহলে যখন প্রিন্ট করব তখন দেখবেন কি এইখানে মাঝখানে আমরা ভাঁজ করে তখন পরীক্ষা দিয়ে প্রশ্নটা ইউজ করে থাকি। ঠিক আছে? ব্রেক যেটা আমরা শিখেছিলাম এইখানে ঠিক একই কাজ। নাম্বার অর্থাৎ কি কতগুলো লাইন আমি ব্যবহার করেছি সেই লাইন এখানে নাম্বার দিবে। ১ নাম্বার লাইন, ২ নাম্বার লাইন, ৩ নাম্বার লাইন অর্থাৎ কতগুলো লাইন ব্যবহার করেছি। এইসব ক্ষেত্রে আসলে লাইন নাম্বারটা ইউজ করা থাকে। এইটা কি? এটা হচ্ছে আমার পেজের সাইজ বা লেংথ যেটা আমরা এখানে শিখেছিলাম। এই যে এখানে শিখেছিলাম যে আসলে আমার লাইনটা কতটা বাকি ইয়াতে যাবে, ভিতরে যাবে। আমরা এখানে শিখেছিলাম কাজটা। ঠিক এই কাজটা কি করেছে তারা? এইখানে দিয়ে দিয়েছে যে লেফট, রাইট। ঠিক আছে? এটা হচ্ছে উচ্চতা যে আসলে আমার গ্যাপটা কিরকম হবে। স্পেসিং যেটা আমরা শিখেছিলাম কোথায়? এইখানে শিখেছিলাম। ঠিক আছে? হোমের এখানে আমরা স্পেসিং শিখেছিলাম। সেই স্পেসিংটা কি করেছে? এইখানেও তারা দিয়ে দিয়েছে। ঠিক আছে? আপনি এখান থেকেও লাইনের দূরত্ব কম বেশি করতে পারবেন। আর অ্যারেঞ্জ যেটা আমরা শেপে শিখেছিলাম ঠিক একই কাজ। এখানে পজিশন আছে, ওয়াইব আছে। ওয়াইব দিলে কি হয়? আমরা বিভিন্ন জায়গায় শেপগুলো মুভ করাতে পারি। এখানেও ঠিক তাই। এখানে আমরা দেখেছিলাম যে শেপকে আগে পিছনে নেওয়া সেই জিনিসটাই। শেপের অ্যালাইন আমরা ঠিক করা দেখেছিলাম যে উঁচা নিচে থাকলে আমরা কীভাবে অ্যালাইনটা ঠিক করি বা শেপের সামঞ্জস্য নিয়ে আসি যে একই লাইনের শেপগুলো নিয়ে আসি সেই কাজগুলো এখানে দিয়েছে তারা অ্যারেঞ্জে। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন ডিজাইন এবং কি লেআউটের কাজটা। আমাদের শুধু বর্ডারটা বাকি আছে, পেজ লেআউট বর্ডারটা। তাহলে এটা আমরা একটু শেষ করে দিই। পেজ লেআউট বর্ডারে গেলাম। এখান থেকে আমরা বর্ডার চুজ করতে পারবো। এটা পরে কেন করাচ্ছি? আমরা আগে বর্ডারটা জেনে নিলাম। এই বর্ডারটা নির্ভর করে এই মার্জিনটার উপরে। এই মার্জিনটা আপনি যেভাবে দিবেন এখানে বর্ডারটাও ঠিক সেরকমভাবে কাজ করবে, সেই পরিমাণে থাকবে। তো আমরা বর্ডারে আসলাম। বর্ডারে আসার পরে এখানে আমরা বিভিন্ন শেপ দিতে পারবো। এটা হচ্ছে নান, অর্থাৎ কি কোনো বর্ডার থাকবে না। এখানে আসবে কি বর্ডার, যদি আমরা অ্যাপ্লাই দিই এই যে দেখেন বর্ডার চলে আসছে। বক্স আকারে বর্ডার চলে আসবে। ২ পাশে বর্ডার চলে আসছে। একটা না যেরকম লাগবে এখান থেকে আপনি বিভিন্ন স্টাইলের বর্ডার নিতে পারবেন। যে আমার বর্ডারটা ধরনটা আমি চেঞ্জ করতে চাচ্ছি সেটা আপনি এখান থেকে নিতে পারবেন। এরকম করতে চাচ্ছি, ওকে প্রেস করলাম, দেখেন কি বর্ডারটা চেঞ্জ হয়ে গেছে আমার। তারপরে যদি আমি এটাকে আরো ডিজাইন করতে চাই সেটা করতে পারবো। ঠিক আছে? এখানে শ্যাডো আছে, বিভিন্ন ধরনের আছে। এখন ধরেন আমি চাচ্ছি যে এই পাশে বর্ডার থাকবে না। তাহলে যদি আমি এই পাশে দেখেন কি এটা যদি তুলে দিই, এই পাশে আমার এখানে বর্ডারটা উঠে গেছে। এখন যদি আমি অ্যাপ্লাই করে দেখি এখানেও বর্ডারটা নাই। এটা আপনার প্রয়োজন অনুসারে কি করবেন? আপনি ব্যবহার করবেন। তারপরে ধরেন আমি বর্ডারের সাইজটা চেঞ্জ করতে পারবো। যখন আমি এই সাধারণ বর্ডারগুলো নিয়ে থাকি তখন আমি ইচ্ছামতো বর্ডারের সাইজ দিতে পারি। এরপরে যদি আমাদের এই বর্ডারগুলো আমার ভালো না লাগে তাহলে আমরা কি করতে পারি? কিছু আর্ট বর্ডার আছে। এখানে আপনি ২ ধরনের বর্ডারও ইউজ করতে পারবেন। যে আমি একপাশে কি করছি? জিগজ্যাগ বর্ডারটা ইউজ করছি, আরেক পাশে ইউজ করছি লাইন বর্ডারটা। ঠিক আছে? অর্থাৎ সিলেক্ট করে আপনি আরেকটা ইউজ করতে পারবেন এরকমভাবে। এরপর আসলাম কি আর্ট। আর্টে আমরা বিভিন্ন ধরনের শেপ নিতে পারি। ঠিক আছে? বিভিন্ন ধরনের স্টাইল, ফল এই জিনিসগুলো দেওয়া থাকে। সেই জিনিসগুলো আমরা নিতে পারবো। এগুলো আমরা একটু ছোট বড় করতে পারবো। যদি এটাকে আমি আস্তে, আস্তে কি করে ছোটর দিকে নিয়ে আসি তাইলে আমার এই সাইজটা পরিমাণটা বাড়তেছে। অ্যাপ্লাই ক্লিক করে এখানে দেখতে পাচ্ছি ঠিক সেরকমভাবে। আর তারপরে আমাদের এখানে বিভিন্ন ধরনের শেপ থাকে। যেমন নিচের যেই ব্ল্যাক সাদা কালো যেগুলো আছে এগুলো আমরা বিশেষ করে ইউজ করে থাকি। যেমন এগুলো, তারপরে ধরেন এই ধরনের যে শেপগুলো আছে এগুলো আমাদের বিশেষ করে ইউজ করা হয়ে থাকে ডকুমেন্টের ক্ষেত্রে। তাছাড়া অন্য শেপগুলো আসলে আমরা ইউজ করি না। আশা করি বুঝতে পেরেছেন শেপের কাজটা। অর্থাৎ কি আমাদের লেআউটের যে কাজগুলো ছিল সেগুলো আমরা শেষ করেছি। আমাদের ২ টা বাকি আছে এখন কি? সিভি এবং কি প্রিন্ট বা প্রিন্ট প্রিভিউ। সিভি আমরা আজ পর্যন্ত যতটা ওয়ার্ডে কাজ শিখেছি সবগুলো সমন্বয় হবে কি সিভিতে। আপনি যদি সিভি তৈরি করতে পারেন তাহলে মনে করবেন আপনি আজ পর্যন্ত যতগুলো কাজ করেছেন সবগুলো আপনি মোটামুটি শিখে ফেলেছেন। ঠিক আছে? সেজন্য অবশ্যই সিভিটা খুব ভালো মতো খেয়াল রাখবেন। তবে সিভি তৈরি করার ক্ষেত্রে আমাদের কিছু নিয়ম আছে। নিয়মগুলো একটু মেইনটেইন করে আমাদের সিভিটা তৈরি করতে হয়। অর্থাৎ কিছু ফরম্যাট নিয়ম আছে। ২ পেজের সিভি তৈরি করার সময় যেই নিয়মগুলো আমাদের মানতে হবে। ফন্ট সাইজ। আমরা এখান থেকে ফন্ট সাইজ ব্যবহার করি। এখানে ফন্টের নাম ইউজ করি, এখানে ফন্ট সাইজ ইউজ করি। এখানে বলা হচ্ছে পেশাদারি ফন্ট বা প্রফেশনাল কিছু ফন্ট আমাদের ইউজ করতে হয় সিভিতে। আমরা সব ধরনের ফন্ট সিভিতে ব্যবহার করতে পারি না।
এখানে আমরা বেশ কিছু ফন্টের নাম উল্লেখ করে দিয়েছি। আপনি এই ফন্টগুলো কি করতে পারবেন? সিভিতে ব্যবহার করতে পারবেন। আপনি যখন সিভি তৈরি করবেন। সিভি কেমন হবে সেটা আমরা দেখাবো একটু পরে। আগে নিয়মগুলো আপনাদেরকে জানিয়ে নিই একটু। সিভির যে সাধারণ টেক্সটগুলো থাকে সেটার একটা নির্দিষ্ট মাপ দেওয়া থাকে টেক্সটে। সেটা হচ্ছে ১০ থেকে ১২। হয় ১০ সাইজের ইউজ করবেন, নয় ১১, নয় ১২। বেশিরভাগ ক্ষেত্রে আমরা ১২ সাইজের টেক্সট ফন্টটাই ইউজ করে থাকি। অনেকে আবার ১১ও ইউজ করে। তো এই ১২টা ইউজ করাই ভালো। তারপর হচ্ছে মার্জিন, অর্থাৎ কি যে মার্জিন আমরা কিছুক্ষণ আগে যেটা শিখলাম, এটা অবশ্যই সব ক্ষেত্রে ১ ইঞ্চি রাখতে হবে। ঠিক আছে? যখন আমরা কাজ করেছিলাম তখন মার্জিনটা আমরা দেখিয়েছিলাম যে এখানে মার্জিনে গিয়েছিলাম। এখানে কি করতে হবে? পোর্ট্রেট মোডে রাখতে হবে এবং কি ১ ইঞ্চি অর্থাৎ কি নরমাল যে মার্জিনটা থাকে সেইখানে আমাদের ব্যবহার করতে হবে। এটা সাধারণত সিভির নিয়ম হয়ে থাকে। তারপরে সিভি সাধারণত আমরা পিডিএফে সেভ করে থাকি যদি কোনো রিকোয়ারমেন্ট না থাকে আরকি। আপনি সাধারণত ওয়ার্ডে সেভ করতে পারবেন। যদি কাউকে সেন্ড করার ক্ষেত্রে সিভিটা তৈরি করেন, সেক্ষেত্রে লেখার পরে সেটাকে পিডিএফে কনভার্ট করে নিবেন। কিভাবে পিডিএফে কনভার্ট করবেন সেটা আমরা দেখিয়ে দিব। তারপরে অবশ্যই সহজ ভাষা আপনাকে ইউজ করতে হবে, সংক্ষিপ্ত আকারে করতে হবে এবং কি নির্ভুল ইংলিশ ইউজ করতে হবে। ঠিক আছে? ভুলভাল ইংরেজি বা গ্রামার ইউজ করা যাবে না। প্রতিটা সেকশনকে আলাদাভাবে এবং কি ক্লিয়ারভাবে সাজাতে হবে। তাহলে এইটুকু আমরা বুঝলাম আসলে। এখন একটু উদাহরণ কি আসলে কয়টা অংশে সিভিতে থাকে। প্রথম অংশ কি? হেডিং। এখানে নাম থাকতে পারে, আনুষ্ঠানিক যে কাজগুলো আছে সেগুলো থাকতে পারে। ধরুন আপনি কি পদে, নাম আপনার, কি পদে থাকতে পারেন, আপনার ফোন নাম্বার থাকতে পারে, ইমেল নাম্বার থাকতে পারে, লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকলে সেটা থাকতে পারে। যদি আপনার কোনো পোর্টফোলিও থাকে সেইটার লিঙ্ক আপনি এখানে দিতে পারেন। যেমন যদি আমরা একটা সিভি দেখি, যেমন এটাতে আসলাম। তাহলে এখানে কি দেওয়া আছে? যে সিভি দেওয়া আছে, আপনার নাম দেওয়া আছে, আপনার মোটামুটি একটা ঠিকানা দেওয়া আছে, আপনার সেল নাম্বার দেওয়া আছে। এটা হচ্ছে প্রথম অংশ আমাদের সিভির। ঠিক আছে? আপনি কিভাবে সাজাবেন এটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করবে। যেমন এখানে আমরা লাইন দিয়ে সাজিয়েছি। এটাতে দেখেন কি আমরা আবার বক্স দিয়ে সাজিয়েছি। ঠিক আছে? এলিমেন্ট আমরা এখানে বক্স নিয়েছি। যে শেপ থেকে বক্স নিয়ে সাজিয়েছি একটাতে, আরেকটাতে কি করেছি? শেপ থেকেই লাইন দিয়েছি, যে লাইন। ঠিক আছে? লাইন দিয়ে সাজিয়েছি। সাজানোটা সম্পূর্ণ আপনার উপরে, আপনি যেভাবে সাজাবেন। আপনার যেভাবে সুন্দর লাগবে আপনার কাছে। তবে যে স্টেপগুলো আছে, স্টেপগুলো যেন সিভিতে থাকে। তাহলে প্রথম অংশটুকু আমরা বুঝলাম যে সিভিতে এই জিনিসটা রাখা লাগবে। সেকেন্ড অংশে যাচ্ছি। দ্বিতীয় অংশ বলেছে যে প্রফেশনাল সামারি বা পেশাগত সামারি আপনাকে ব্যবহার করতে হবে। যে আপনার স্কিল বা আপনি কি দিয়ে কাজ করেছেন এগুলোর উপরে কিন্তু একটা সামারি ইউজ করতে হয়, যেটাকে আমরা ক্যারিয়ার অবজেক্টিভ নামে চিনে থাকি। এখানে একটু আপনার সামারি দিবেন যে আসলে আপনি ক্যারিয়ারে কি করেছেন, কি অভিজ্ঞতা আছে বা আপনার চাওয়াটা কি আসলে সেটা এখানে উল্লেখ করতে পারেন আপনি। ঠিক আছে? যেন একটু পড়লে আপনার যে সিভি যে দেখবে সেজন্য মোটামুটি একটু ধারণা পেয়ে যায় আপনার উপরে। ঠিক আছে? এরপর আসছে কি আমরা এখানে দেখতে পাচ্ছি যে একাডেমিক দিয়েছে। এটা একটু আলাদা হতে পারে। কেমন? যদি আপনি কোনো জায়গায় জব করে থাকেন। ঠিক আছে? ৩ নাম্বার আমরা রেখেছি যে শিক্ষাগত যোগ্যতা। এখানে একটু আলাদা হবে এমন যে যদি আপনি ফ্রেশার হয়ে থাকেন তাহলে শিক্ষাগত যোগ্যতা দিবেন ৩ নাম্বারে। আর যদি আপনি অভিজ্ঞ হয়ে থাকেন তাহলে ৩ নাম্বারে দিবেন কি আপনার এক্সপেরিয়েন্সটা, যে আপনি এখানে জব করেছেন সেটা উল্লেখ করবেন। ঠিক আছে? এখন এডুকেশনটা আমরা কিভাবে দিতে পারি? যে এখানে এডুকেশনটা দিচ্ছি আমরা যে মাস্টার্স করেছেন। সবার উপরে দিবেন যে আপনি হাই লেভেলে যেটা করেছেন। যে মাস্টার্স করেছেন, তারপরে তার আগে বিএ করেছেন, তার আগে অনার্স এসএসসি করেছেন, তার আগে এসএসসি। ঠিক আছে? এইভাবে সাজাবেন। সবচেয়ে উপরেরটা, হাই লেভেলেরটা সবচেয়ে উপরে হবে। ঠিক আছে? ইনস্টিটিউট এইভাবে। এইভাবে সাজাতে পারি বা আমরা বক্স আকারেও উপস্থাপন করতে পারি। এই যে বক্স আকারে। যে এখানে এক্সামিনেশন, গ্রুপ, এক্সাম ইয়ার, সাল যেটা আপনি দেন আরকি। এভাবে আপনি বক্স আকারেও উপস্থাপন করতে পারেন। আপনার কাছে যেটা ভালো লাগে আরকি। যদি বক্স আকারে ভালো লাগে, বক্স আকারে দিবেন। যদি এইভাবে আপনি উপস্থাপন করতে চান, সেটাও আপনি করতে পারেন। এটা আপনার উপর নির্ভর করবে। ঠিক আছে? অর্থাৎ টেবিলটা কিন্তু আমরা দেখিয়েছি যেখানে কিভাবে টেবিল দিতে হয়, সেটা আমরা শিখেছি। ঠিক সেরকমভাবে টেবিলটা নিবেন। নিয়ে টেবিলের ভিতরে লেখার চেষ্টা করবেন। তারপর যাচ্ছি কি আমরা যে এর পরের অংশ থাকে কি আমাদের? ৪ নাম্বারে থাকে আমাদের স্কিল বা দক্ষতা। যেমন আপনি কম্পিউটার শিখতেছেন। এটা কি আপনার স্কিল, দক্ষতা। সেটা এখানে উল্লেখ করতে হবে এডুকেশনের পরে।
ঠিক আছে? যে আপনি এটা জানেন। যেমন এখানে আমরা বিভিন্ন দেখা যায় যে প্রোগ্রামিং জানে, ওয়েবসাইট জানে, ঠিক আছে? সফট স্কিল, নেটওয়ার্কিং, প্রবলেম সলভিং এগুলো জানে আসলে সে। ঠিক আছে? যদি এখানে স্কিল থাকে স্কিলগুলো দিবেন আপনি। বিভিন্ন স্কিলে যে হার্ডওয়্যার স্কিলগুলো উল্লেখ রাখার চেষ্টা করবেন আপনি। ঠিক আছে? এরপরে এগুলো। ঠিক আছে? যেমন এই যে আইটি স্কিল, সে এ বিষয়ে দক্ষ। সে অংশটা আপনি রাখার চেষ্টা করতে পারেন। তারপর যদি ৪ নম্বরে যাই, ৪ নম্বরে কি থাকে আমাদের? সরি ৫ নম্বরে। ৫ নম্বরে কি থাকে? ওয়ার্ক এক্সপেরিয়েন্স। ঠিক আছে? এটা ওয়ার্ক এক্সপেরিয়েন্স বলতে যারা ইন্টার্ন করছে তাদের এক্সপেরিয়েন্সটা এখানে বলা হয়েছে। আর যদি আপনি ভালো অভিজ্ঞতা থাকেন তাহলে ৩ নম্বরে কিন্তু আপনি এক্সপেরিয়েন্সে দিয়ে দিচ্ছেন। ঠিক সেরকমই। প্রজেক্ট ম্যানেজমেন্ট কোনো যদি প্রজেক্ট আপনি করে থাকেন যে কলেজে আমি এই প্রজেক্টগুলো কমপ্লিট করেছি সেগুলো উল্লেখ করতে পারেন আপনি। আর যদি না থাকে কোনো সমস্যা নেই। এক্সট্রা কোনো যদি সার্টিফিকেশন থাকে আপনার, ঠিক আছে? যেমন আমার অনেকে হচ্ছে বিভিন্ন জায়গায় সংস্থাতে জব করে কাজ করে থাকে। ঠিক আছে? বিভিন্ন সংস্থাতে কাজ করে থাকে। সেটা কিন্তু আপনার একটা সার্টিফিকেশন দিয়ে থাকে। ঠিক আছে? যেমন আপনি রক্তদান কমিউনিটি কাজ করেছেন। সেরকম কিছু যদি থাকে আপনার সেটা উল্লেখ করতে পারেন বা হায়ার লেভেলে কোনো সার্টিফিকেশন থাকলে সেটা উল্লেখ করতে পারেন বা কোনো প্রফেশনাল যদি আপনি কোর্স করে থাকেন, ঠিক আছে? সেই প্রফেশনাল কোর্সগুলো আপনি এখানে তুলে ধরতে পারেন। তারপর ৮ নম্বরে যাচ্ছি কি যে ভাষাগত দক্ষতা যেগুলো আপনার থাকে সেগুলো আপনি উল্লেখ করতে পারেন। তারপর যাচ্ছেন কি আপনার রেফারেন্স যদি কেউ রেফারেন্স দিয়ে থাকে যে অমুক জায়গায় অমুক ম্যানেজার আমাকে রেফারেন্স করছে বা আমার যে ভার্সিটিতে আমি পড়ছি সেই ভার্সিটির একজন ভালো প্রফেসর, সিনিয়র প্রফেসর, অধ্যক্ষ কি করছে আমাকে রেফারেন্স করছে সেটা আপনি এখানে উল্লেখ করতে পারেন। ঠিক আছে? তারপর কি দিচ্ছেন? আপনার নাম, আপনার মোবাইল নাম্বার অথবা ডিটেইলসটা দিচ্ছেন। ঠিক আছে? ওই জিনিসটা আমরা এখন উল্লেখ করেছি যে আসলে যদি আপনার এক্সপেরিয়েন্স থাকে তাহলে কি দিবেন? ৩ নাম্বারে আপনি এক্সপেরিয়েন্সটা দিবেন, তারপর এডুকেশন লিখবেন, তারপর স্কিল লিখবেন। আর যদি আপনি ফ্রেশার হয়ে থাকেন তাহলে কি দিবেন? আপনি আগে ৩ নাম্বারে এডুকেশনটা দিয়ে দিচ্ছেন আপনি। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। এখানে সংক্ষিপ্ত বলে দিচ্ছি যদি অভিজ্ঞতা হয় তাহলে ওয়ার্ক এক্সপেরিয়েন্স দিবেন সবার আগে। আর যদি ফ্রেশার হন তাহলে এডুকেশন দিবেন আপনি। ঠিক আছে? এর একটা সিভি দেখি আমরা খেয়াল করি। দেখেন কি ১ম এ দেওয়া আছে যেটা আমরা একটু বললাম এডুকেশন। তারপর কোনো সার্টিফিকেশন থাকলে সেটা দিচ্ছে তিনি যে ২ বছর তিনি কোথাও একজন রাইটার হিসেবে কাজ করেছে সেটা উল্লেখ করেছে তিনি। ঠিক আছে? আইডি স্কিলগুলো দিয়েছে, ভাষাগত যোগ্যতা দিয়েছে, তার প্রফেশনাল যে ইয়াটা আছে সেটা এখানে উল্লেখ করেছে। যে নাম, ফাদার নেম, মাদার নেম, তার ডেট বার্থ, ঠিক আছে? এগুলো উল্লেখ করেছে। সিগনেচার দিয়েছে, নাম দিয়েছেন। আরেকটা সিভি ফরম্যাটও দেখি আমরা এই যে এখানে। ল্যাঙ্গুয়েজ দিয়েছে, তার এক্সপেরিয়েন্স কোথাও আছে নাকি সেটা দিয়েছে। তারপরে প্রফেশনাল ডিটেইলস মানে পার্সোনাল ডিটেইলস দিয়েছে। ঠিক আছে? রেফারেন্স থাকলে রেফারেন্স দিয়েছে, সিগনেচার ডেট দিয়েছে। ঠিক আছে? অর্থাৎ কি আপনি যেইভাবে উপস্থাপন করতে আগ্রহী ঠিক সেভাবে কি করবেন? উপস্থাপন করবেন। তবে সাধারণত ২ পেজের সিভিটা বেশি ভালো হয়ে থাকে। কেন ১ পেজের সিভিতে তেমন অনেক সময় তথ্য দিতে পারি না। সেজন্য ২ পেজের সিভিটা আমরা বেশি প্রায়োরিটি দিয়ে থাকি আরকি এখন। ২ পেজের সিভিটা তৈরি করার চেষ্টা করবেন। ঠিক আছে? এখন আসলাম সিভি শেষ আমার। এখন প্রিন্ট দিব কিভাবে আমি? ফাইল থেকে আমরা প্রিন্ট যেতে পারি। প্রিন্টে গেলে আমরা প্রিন্ট প্রিভিউ দেখতে পাবো এট ফার্স্ট যে আসলে প্রিন্ট দিলে কেমন লাগবে। এখান থেকে দেখে নিবেন যে আসলে কোথাও আপনার সমস্যা আছে কিনা। ঠিক আছে? যে অনেক সময় কি হয় যে এই লাইনটা, অনেক সময় কি হয় একটা লাইনের জন্য এই পেজে চলে যায়। ঠিক আছে? কিছু সমস্যা যদি থাকে সেই সমস্যাগুলো ঠিক করার চেষ্টা করবেন। তারপরে প্রিন্ট দেবেন। এখন প্রিন্ট প্রিভিউ দেখছি এখানে এট ফার্স্ট আমরা পেজ সেটআপ করে নিব। পেজ সেটআপ A4 এ প্রিন্ট দিতে চাচ্ছি আমি A4 দিচ্ছি। ঠিক আছে? তারপর যদি কোনো অংশ সমস্যা থাকে মার্জিন সেটা আপনি এখানে সেট করতে পারেন যদি আগে সেট না করে থাকি। যে আমাদের ১ ইঞ্চি ১ ইঞ্চি দেওয়ার কথা সেটা আমরা দিয়েছি কিনা সেটা এখানে চেক করব। যদি মনে করেন আলাদা থাকে সেটা এখানে ঠিক হয়ে যাবে। ঠিক আছে? পেজ সেটআপে যাচ্ছি। এইখানে অনেক সময় কি থাকে মার্জিনের ঝামেলা থাকে। সেটা এখানে ঠিক করতে পারেন লেআউট সেটা এখান থেকে আপনি ঠিক করে নিতে পারেন। সাইড যে এক সাইডে হবে নাকি ২ সাইডে? যেমন এইটা একটা পেজে হবে, এইটা একটা পেজে হবে। না আপনি বলছেন না, এইটা একটা পেজে হবে, এর পিছনের পেজে কি হবে? এইটা হবে। তাহলে এখান থেকে বোথ সাইড আপনি দিতে পারেন। তাহলে ১ম এ এইটা নিবে, তার পিছনের পেজে কি করবে? এটা পিন দিয়ে দিবে। এবং কি অবশ্যই প্রিন্টারের ক্যাপাবিলিটি থাকতে হবে যে প্রিন্টারে আবার রিপিট হয় কিনা, যে বোথ সাইড প্রিন্ট হয় কিনা সেটাও জানতে হবে। প্রিন্টারে যদি বোথ সাইড প্রিন্ট হয় তখন কি আপনি এগুলো সেট করতে পারবেন। যদি প্রিন্টারে এক সাইড প্রিন্টার হয় তাহলে কি হবে না? আপনার বোথ সাইড প্রিন্ট দিয়ে লাভ হবে না। তখন সিঙ্গেল প্রিন্ট দিতে হবে। এখান থেকে আমরা পেজ দিতে পারি যে আমি চাচ্ছি যে ১ম পেজ হবে না, ২য় পেজ হবে। তাই যদি এখানে ২ নাম্বার পেজ দেন তাহলে কি হবে? ২য় পেজের শুধু প্রিন্ট হবে আপনার।
দ্বিতীয় পেজের প্রিন্ট হবে, এর পেজ নাম্বার যে আসলে কোনটা পর আপনি প্রিন্ট দিতে চাচ্ছেন সেটা এখানে উল্লেখ করতে পারেন। এখান থেকে আপনি প্রিন্ট কালার নাকি সাদা কালো সেটা উল্লেখ করে রাখতে পারেন। লেআউট দেখতেই পাবেন এখানে আপনি। আর অবশ্যই এখানে প্রিন্টারটা সেভ করে নিতে হয় আমাদেরকে। দিয়ে যদি প্রিন্টে ক্লিক করেন তখন কি হবে, এটা আপনার প্রিন্ট হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন কীভাবে প্রিন্ট দিতে হয়। তাহলে আমরা দেখলাম যে 2 পেজের সিভিতে আসলে কী রাখা উচিত, কী বৈশিষ্ট্য থাকা উচিত। আমরা 2টা দেখলাম, ফরম্যাটও দেখলাম যে কীভাবে উপস্থাপন করতে হয়। তারপর আমরা দেখলাম কীভাবে প্রিন্ট দিতে হয়। যদি এরপরে কোনো প্রশ্ন থাকে বা বুঝতে কোনো অসুবিধা হয় সেটা আমাদের কমেন্টে জানাবেন, সেটা সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তাহলে আজকের ক্লাসে পরবর্তী ক্লাস মতো সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।